আশা করি সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর একটা গল্প পড়াবো। আমাদের আজকের গল্পের গল্প হচ্ছে মমতা দি। রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীরা, যেহেতু আমাদের স্কুল প্রতিষ্ঠান সবকিছু বন্ধ, তাই আমরা একটু চেষ্টা করেছি তোমাদের শেখানোর জন্য, জানার জন্য। আশা করি তোমরা আমার এই ক্লাস কিছুটা হলেও উপকৃত করবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি বোর্ডে লিখেছি মমতা দি মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে মমতা দি মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা লেখক পরিচিতি করব। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের সাঁওতাল পরগনায় 1908 সালে। বিহারের সাঁওতাল। বিহারের সাঁওতাল পরগনায় 1908 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরজা সুন্দরী দেবী। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রামে এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রামে। 1926 সালে তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও 1928 সালে বাঁকুড়া ওয়েলসলিও মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন। তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে উত্তীর্ণ হন। কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়। তাহলে অতসী মামি গল্পটা রচনা করার পরেই তার নিয়তি অর্থাৎ তার জীবন ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাস করা হয়নি। অর্থাৎ এরপরে তিনি লেখাপড়া আর করতে পারেনি। তিনি লেখা নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে লেখাপড়া করার সুযোগ হয়নি। মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রি কাব্য রচনা করেন। দিবারাত্রি কাব্যটা তিনি মাত্র 21 বছর বয়সে রচনা করেন। এরপর তিনি লেখালেখির জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। 50টিরও অধিক উপন্যাস তিনি রচনা করেন। এর মধ্যে জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ তার উল্লেখযোগ্য উপন্যাস। 1956 সালের 3 ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। 1956 সালে তিনি পরলোকগমন করেন। তাহলে তিনি 1956 সালে আমাদের ছেড়ে চলে যান। শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি তার লেখক পরিচিতি। এবারে আমরা এই মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতা দি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জানবো। মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ নামক একটা গল্প গ্রন্থ, সেই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে মমতা দি। তাহলে আমরা এখন গল্পটা ভালো করে পড়ব। শিক্ষার্থীরা, তোমরা গল্পটা ভালো করে শুনবে এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেইখান থেকে দেখার চেষ্টা করবে। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি। মা কাছে বসে ফুলকপি করছে। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েদেরও রাখবো। লেখক সে বারান্দায় শীতের মধ্যে বাইরে বসে পড়াশোনা করছেন
এমন সময় মা হচ্ছে ফুলকপি কাটছেন। এমন সময় একজন লোক এসে বললেন যে আপনাদেরকে রান্না করার জন্য লোক লাগবে, এমনকি আমি বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে তাদেরকেও দেখাশোনা করবো। নিঃসংকোচ আবেদন, বোঝা গেল সংকোচ অনেক ছিল। প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে, তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এমনি। বয়স আর কত হবে? বছর 23। যে লোকটা এসেছে তার বয়স হচ্ছে 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈশ্বত বিস্তীর্ণ মুখে গাঢ় শান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটা ক্ষত চিহ্ন আন্দাজ করা টিপের মতো, অর্থাৎ তার কপালে একটা ক্ষত আছে, সেটা একবারে টিপের মতো দেখা যাচ্ছে। মা বললেন, তুমি রাধুনি? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমায় বার্তা বোধ হয় মা হৃদয়ে পৌঁছালো। কোমল স্বরে বললেন, বসো বাছা। লেখকের মায় তখন বললেন যে তুমি বসো। সে বসলো না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করবো। অর্থাৎ শুধু রান্না করবে সে তা না, এছাড়া বাড়ির যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সে করবে। মা তাকে জেরা করলেন, দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের ছাকা জবাব দিল। নিজ থেকে একটা কথা বেশি কইল না। সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি। গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটা ছেলে। তাহলে যে মহিলাটা আসছে তার একটা ছেলে আছে আর একজন স্বামী আছে। স্বামীর চাকরি নেই 4 মাস। কেন সে কাজ করতে আসছে? তার স্বামী দীর্ঘদিন ধরে কাজ নেই, সংসারে আর চলে না। সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। মাইনে সে তা জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। অর্থাৎ এই মহিলা 2 বেলা রান্না করবে কিন্তু সে কিছু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো। শুধুমাত্র 2 বেলা রান্না করবে আর বাইরে টুকিটাকি কাজ করবে, এই জন্য তাকে মাসে 15 টাকা দেওয়ার ঠিক হলো। সে বোধ হয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় 2 চোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবে প্রকাশ করলো, কথা কইল না। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। শোনো, এক্ষুনি যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখবো বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না। লেখক যখন তার পথে দাঁড়ালো যে এসো রান্নাঘর দেখে যাবে, তখন সে দাঁড়ালো না। সে বললো যে কালকে দেখবো, এই বলে সে চলে গেল। আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাগ করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম, কিন্তু তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উচ্চে পড়া স্নেহ, তার ব্যবহার এমন দূর। অর্থাৎ সে কেন তাকে আদর করলো না, তার কাছে ঘেঁষল না, সেই জন্য সে একটু কষ্ট পেল। মা বললেন, পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে? ভাবিস না, তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। তখন লেখকের মা লেখককে আশ্বস্ত করলো যে তুই ভাবিস না, তোকে সে আদর করবে, ভালোবাসবে। শুনে খুশি হলাম। রাধুনী পদপ্রার্থীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল, কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নত মুখে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেল পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো। অনর্থক প্রশ্ন করলো না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। অর্থাৎ সে সারাদিন এত সুন্দর করে কাজ করলো, যেটা মনে হলো যে সে আগেও এখানে কাজ করেছে। তার কাজগুলি খুবই সুন্দর ছিল। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। অর্থাৎ লেখক দেখলো যে সে সারাদিন শুধু কাজ করলো, লেখকের দিকে একবারও তাকালো না। তাই সে মায়ের কথাটা তার মনে হলো, মা যা বলেছে হয়তো সেটা হবে না, তাই সে কিছুটা রাগান্বিত হয়ে গেল। 2 বার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না। অর্থাৎ লেখক তার কাছে বেশ কয়েকবার গেল, কিন্তু সে তাকে ভালোবাসলো না। বড় রীতিমতো উপেক্ষা করলো, কিন্তু তাকে অ্যাভয়েড করে চলল।
শুধু আমাকে নয়, সকলকে, কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদু স্বরে দু একটা দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না। সে যেন ছলনাময়ী মানবী, ছায়ার মতো গ্লানিময় ঐশ্বর্যে মহিষী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না, তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। অর্থাৎ বাড়ির যে ছোট কর্তা, অর্থাৎ আমাদের যে লেখক, সে ছটফট করছে তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে কিছুতেই তাকে গুরুত্ব দিচ্ছে না। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না, তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল। অর্থাৎ 1 সপ্তাহ কাজ করার পরে লেখকের সঙ্গে তার কিছুটা হলেও একটু ভাব হলো। বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল 1 গাদা রসগোল্লা আর সন্দেশ। সেদিন বাড়িতে মেহমান এসেছিল, তারা কিছু রসগোল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল। প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলছি। কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম। অর্থাৎ লেখক তার ভাগেরটা খেয়ে আবার যেখানে মিষ্টি আর সন্দেশগুলো রাখা হয়েছিল সেখানে গিয়ে সেগুলো খাচ্ছিল। এমন সময় মমতা দিদি এসে তাকে ধরে ফেললো। সে লেখক তখন লজ্জা পেলেন, বলল, দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম। অর্থাৎ লেখক কয়টা মিষ্টি খাচ্ছিল সেটা সে বাড়ি থেকে গুনছিল। যা খেয়েছো তাতেই বোধ হয় অসুখ হবে, আর খেও না কেমন। ভৎসনা হলো আবেদন। মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং 1 খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম, কিন্তু মা বলে সে আরো কিছু নিয়ে পালিয়ে যেত। কিন্তু যেহেতু মমতাদি বললো, সে আর নিল না, হাতের খাবারটাও রেখে দিল। সে বলল, লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। আমি বললাম, বামন্দি। সে চোখকে হাসি বন্ধ করল। যখন লেখক তাকে বামন্দি বলে ডাকলো, সে হাসি বন্ধ করে দিল। এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি। বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম। কি হলো বামন্দি? সে এদিক ওদিক তাকালো। ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়লো। গম্ভীর মুখে বলল, আমায় বামন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবে। দিদি বলল। আমি মাথা নাড়লাম। সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো। এরপরে মমতাদি তাকে কাছে টেনে নিলেন। তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লেখক লিখতে পারলে সাহিত্য না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হলো। অর্থাৎ সেই সময় যদি সে লিখতে পারতো, তাহলে সেই সময় যদি সে লিখতো, তাহলে একটা সুন্দর একটা সাহিত্য হয়ে যেত। হঠাৎ মা এলেন। সে 2 হাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল। হাত সরিয়ে ধরা পড়া চোরের মতন হঠাৎ বিব্রত হয়ে উঠল। 2 চোখে ভয় দেখা দিল, কিন্তু সে মুহূর্তের জন্যই। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে। অর্থাৎ লেখককে সে আদর করলো এবং বললো যে, আমাকে বললো যে আপনার ছেলে এত কথা বলে। তখন বুঝিনি, আজ বুঝি স্নেহ সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। মা যদি বলতেন, খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। 15 টাকার খাতিরেও না, স্বামী পুত্র অনাহারের তারকাতেও না। মা হাসলেন, বললেন, ও ওই রকমই, সারাদিন বকবক করে। বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। বলে মা চলে গেলেন। তার 2 চোখ দিয়ে 2 ফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল। মা অপমান করলে তার চোখ হয়তো শুকিয়েই থাকতো, সম্মানে চোখের জল ফেলল। অর্থাৎ লেখকের মা যদি তাকে বকা দিত, গালি দিত, তাহলে সে কিছুটা হলেও
তার চোখ শুকিয়ে যেত, অর্থাৎ কিছুটা সময় হলেও সে কিছুটা অন্যরকম মনে হতো। কিন্তু যখন কিছু বললো না, তখন সে তার দুই চোখ দিয়ে জল করতে লাগলো। সে সম্মানের আড়ায় পুরা করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধ হয় তার ছিল না। অর্থাৎ লেখকের মা যে সম্মান তাকে করলেন সেটা সে সহ্য করতে পারেনি, যে এত সম্মান তো সে প্রাপ্য না, কিন্তু তারপরে তাকে সেই সম্মানটা করা হলো, আর তাই তার চোখ দিয়ে জল করতে থাকে। 3-4 দিন পরে তার গালে 3টে দাগ দেখতে পেলাম। 3-4 দিন পরে দেখতে পেল যে মমতাদির গালে 3টে দাগ, মনে হলো আঙুলের দাগ। মাস্টারের চোখে একদিন অবনীর গায়ে যেরকম দাগ হয়েছিল তেমনি। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙুলের দাগ কেন? কে চোর মেরেছে? সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল, ধুপ। তারপর হেসে বলল, আমি নিজে মেরেছি। কাল রাত্রে গালে একটা মশা বসেছিল, খুব রেগে। মশা মারতে গালে চর বলে আমি খুব হাসলাম। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল। তার মুখ দেখে আমিও হাসি বন্ধ হয়ে গেল, আমার হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম ভাতের হাড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে, নিজের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে, বেদনায় মুখ হয়েছে কালো। অর্থাৎ সে কিছুটা বিষণ্ণ, দুঃখিত, ভারাক্রান্ত হয়ে গেলেন। সন্দিগ্ধ হয়ে বললাম, তুমি মিথ্যে বলছো দিদি, তোমায় কেউ মেরেছে। তখন বললো যে তোমাকে নিশ্চয়ই কেউ মেরেছে। সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, না ভাই না, সত্যি বলছি না, কে মারবে? এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষেরই 18 আনা আছে, কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ বুঝতো না। অর্থাৎ কেউ যে একজন তাকে চর মেরেছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কে মেরেছে সেটা সে বুঝতে পারেনি। শুধু দাগ নয়, তার মুখ, চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল। চুপি চুপি বলল, কারো কাছে যা পায় না তুমি তা দাও কেন? অর্থাৎ কেউ আমাকে সম্মান করে না, ভালোবাসে না, তুমি কেন আমাকে সেই সম্মান করো, সেই ভালোবাসো? আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? এই প্রশ্নের জবাব পেলাম না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। অর্থাৎ এই প্রশ্নের জবাব না দিয়ে সে হঠাৎ করে তরকারি নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। পিড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একটা চুল নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ল। কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল। রহস্য বই কি? গালে চরের দাগ। চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ততার ব্যাকুল কাতরতা ফিস ফিস করে ছোট ছেলেটিকে শোনানো, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা যায়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা করে দিচ্ছিলাম। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। বিকেলে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? তুমি কি করতে বলো? হরির লুট দেবো না তোমার সন্দেশ খাওয়াবো? তা বলছি না, তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। সে হাসলো, বলল, এখন করছি যে। তোমার বরের চাকরি হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে। পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদের বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। অর্থাৎ পাড়ার অন্যান্য মহিলাদের কাছে লেখকের মা বলেছে যে মমতাদির স্বামীর চাকরি নেই, তাই ভদ্রলোক ঘরের মেয়ে সেই জন্যই কাজ করতে এসেছে। যদি তার চাকরি হয় তাহলে সে হয়তো আর কাজ করবে না। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। মা তাকে ডেকে পাঠালেন, তোমার স্বামীর চাকরি হয়েছে? সে স্বীকার করে বলল, হয়েছে। বেশি দিন নয়, ইংরেজি মাসের 1 থেকে। অর্থাৎ মমতাদির স্বামীর চাকরি হয়েছে, সেটা হচ্ছে এই মাসে প্রথম থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্ত করছো? তার কোনো দরকার নেই। আমরা তোমাকে আটকে রাখবো না, তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব খুশি।
তুমি ইচ্ছে করলে এ বেলায় এই কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। তার চোখে জল এলো, সে শুধু বললো আমি কাজ করবো। তখন মমতাদি কান্না করলো এবং বললো যে আমি কাজ করবো। মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবুও? সে বলল তার সামান্য চাকরি, তাতে করবে না মা, আমায় ছাড়বেন না। আমার কাজ না কি ভালো লাগছে, আমার কাজ কি ভালো হচ্ছে না? মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রু হতে পারবে না মা, সেজন্য নয়, তোমার কথা ভেবে আমি বলছিলাম। তোমার উপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তো আর কিছু দিলাম, রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমার দেখে চোখ মুছল। আচমকা বলল মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম, বললাম পাপ হয়। গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বলে, এটা জানতাম না। গুরু নিন্দা পাপ, মিথ্যে বলা পাপ, কোনটি বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি। কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম তাতে এতটুকু পাপ হয় না। সত্যি কাঁদছো কেন? তখন তার চাকরির 1 মাস বোধ হয় পূর্ণ হয়েছে, হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে সিরিয়ালের কাছে কমলা লেবু কিনছে। একদিন লেখক যখন বাড়ি ফিরছে তখন দেখলো যে একটা জায়গা, ওই জায়গার নাম হচ্ছে জীবনময়ের গলির মোড়। সেইখানে একটা ফিরিয়ালের কাছ থেকে মমতাদি কিছু কমলা লেবু কিনছে। সঙ্গে নেবার ইচ্ছে নেই, ট্রেন পেয়েও একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম। লেখক মমতাদির সাথে তার বাড়িতে গেল। 2টি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে এসে গলিতে ঢুকলো। বিশ্রী নোংরা গলি। কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় কাঠ হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপে অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটি দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল মনে হচ্ছে পাতালে চলেছ না? 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়ই, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরে ছোট একটা উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে 2 ভাগ করা। নিচে ঘরের সংখ্যা বোধ হয় 4, কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে 2খানা ছোট ছোট কুঠরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরের সামনে 2 হাত চওড়া একটা রোয়া, এক পাশে 1 শিক করুগেট, আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। চটগুলি কয়লায় ধোয়ায় কয়লায় বর্ণ পেয়েছে। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে ঢুকে বসালো। সে লেখককে শোবার ঘরে নিয়ে একটা টুলের মধ্যে বসালো। ঘরে 2টো জানালা আছে এবং সম্ভবত সেই জানার কারণে শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। কিন্তু জানলা দুটির এমনই অবস্থা যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এই ঘরে ঠাঁই পেয়েছে, সব কম দামি শ্রীহীন জিনিস। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার তার অন্ত নেই। একপাশে বড় চৌকি, তাতে গোটানো মলিন বিছানা, চৌকির তলে একটা চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। অন্তরালে হয়তো আরো জিনিস আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত 2টি ট্রাঙ্ক, 2টির রং চটে গেছে, একটি তালা ভাঙ্গা। অন্য এক কোণে কয়েকটা মাজা বাসন, বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান করে কাপড়। এই 2 কোণের মাঝামাঝি দেয়ালে ঘেঁষে পাতা একটা ভাঙা টেবিল, আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জুড়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। টেবিলে কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটি ওষুধের শিশি, একটি মেরামত করা আরসি, কয়েকটি ভাঁজ করা সংবাদপত্র। এইসব টুকিটাকি জিনিস। টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতগুলো বই। ঘরে আর একটা জিনিস আছে, একটি 5 বছরের ছেলে। চৌকিতে শুধু মাদুরের উপর উপুর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাজি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল। তারপরে গোটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করল। অন্তঃসম্পর্ণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল। বলল কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। উনি তো রাগ করে, ওই তুমি লেবু খেলে না,
আমি একটি লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেবে না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। আমি বললাম, আরেকটি লেবু খাবো দিদি? সে হেসে লেবু দিল, বলল, কৃতজ্ঞ হলাম, সবাই যদি তোমার মতো ভালোবাসতো। ঘরে আলো বাতাসে দীনতা ছিল। খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর দিতে বসালো। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজে করে নিল। ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। শিক্ষার্থীরা, এ ছিল তোমার মমতাদি গল্পের আমাদের পাঠ্য বইয়ের এইটুকু ছিল আমাদের মোটামুটি গল্প। এখন আমি তোমাদের পাঠ করতে চেষ্টা করে শোনাবো। এই গল্পটা পড়লে তোমরা কী কী শিখতে পারবে সেই বিষয়ে আমি তোমাদের কিছু বলবো। আমরা আগেই বলেছি যে মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ নামক একটা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটা প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদা বোধ তার সবসময়ই সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়ুয়া ছেলেটি তার মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসমর্থ আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়ুয়া ওই ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদেরও আছে। মমতাদি গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে সামাজিক শ্রেণী মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে। তাহলে শিক্ষার্থীরা, আমরা মমতাদি গল্পটি পাঠ করলে আমাদের আত্মমর্যাদা বোধ সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা, তোমাদের কিছু শব্দার্থ টিকা আছে, এগুলো তোমরা দেখে দিবে। প্রথমে আছে বাছা, বৎস বা অল্প বয়সী সন্তান। পর্দা ঠেলে উপার্জন, এখানে নারীদের অন্তঃপুরে থাকার প্রথা ভঙ্গ করে বাইরে এসে আয় রোজগারের কথা বোঝাচ্ছে। আড়ম্বর, জাঁকজমকহীন। ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ। আগে রান্না বা গৃহকর্মে যে ব্রাহ্মণ কন্যাগণ নিয়োজিত থাকতেন তাদের পদ্ধতিতে ব্রাহ্মণী বলা হতো। অপ্রতিভ, অপ্রস্তুত, পরদিন থেকে সে আর আসতো না। না আসার কারণ আত্মসম্মান, তার স্বামীর চাকরি হয়ে গেলে সে আর আসবে না, এটা হচ্ছে তার আত্মসম্মান বোধ। হরির লোট, ছড়িয়ে ছিটিয়ে দান করা। কীর্তনের পর হরির নামে যেসব বাতাসা ছিটানো হয়, অর্থাৎ হিন্দুদের কীর্তনের পরে যে বাতাসাগুলো সকলের মধ্যে বিতরণ করা হয় সেটাই হচ্ছে হরির লোট। এই ছিল মোটামুটি আমাদের শব্দার্থ ও টিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই গল্পটা অর্থাৎ মমতাদি গল্পটি করে বোঝানোর চেষ্টা করলাম। এখন তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা আমি জানি না। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তোমরা গল্পটা ভালো করে পাঠ করবে। আমাদের নবম দশম শ্রেণীতে যারা আছো, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই এই গল্পটা ভালো করে খেয়াল করবে। খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে আসলে মূল বিষয়টা কি। তো আমি আশা করব যে তোমরা গল্পটা ভালো করে শিখবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো গল্প নিয়ে আবার অন্য ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাতে আজকের মতো আসসালামু আলাইকুম। স্যার